আসসালামু আলাইকুম। আমার সামনে যে গাড়িটা দেখতেছেন এটা হচ্ছে হোন্ডা হর্নেট 160R। এই গাড়িটা যখন আমি কিনি তখন এই গাড়িটা কেনার সময় আমি এই গাড়িটার ইনপুট ট্যাক্স, সরকারি যে ট্যাক্স, সম্পূর্ণ ট্যাক্স দিয়ে গাড়িটা আমি কিনেছি প্রায় 2 লাখ টাকার মতো। যে গাড়িটার দাম হওয়ার কথা ছিল যে মাত্র 1,20,000 টাকা, সেই গাড়িটা আমার 1 লাখ টাকা বেশি দিয়ে ক্রয় করা হয়েছে বাংলাদেশে। এবং এই গাড়িটা বাংলাদেশের রাস্তায় চালানোর জন্য আমাকে আবার রোড ট্যাক্স দিতে হয়েছে 10 বছরের। 10 বছরের রোড ট্যাক্স দিয়ে কিনছি, তখন খরচ পড়ছে প্রায় 26 থেকে 27 হাজার টাকার মতন খরচ পড়ছে 10 বছরের রোড ট্যাক্স করার সময়। আর একটা বিষয়, সেটা হচ্ছে এই গাড়িটা চালানোর জন্য, বাংলাদেশের রাস্তায় চালানোর জন্য আমার দিতে হয়েছে সরকারকে প্রায় 5,000 টাকার মতো। 5 বছরের জন্য গাড়িটা চালাবো, ড্রাইভিং লাইসেন্স যেটাকে বলা হয়, সেটার জন্য আমাকে 5,000 টাকা দেওয়া হয়েছে। সো একটা হিসাব করে দেখেন, 1,20,000 টাকার যে গাড়িটা, সেই গাড়িটা চালানোর জন্য বাংলাদেশে আমার কত টাকা ভ্যাট ট্যাক্স দিতে হলো। এইদিকে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য দিলেন 5,000, গাড়ির রোড পারমিটের জন্য দিলেন প্রায় 27,000 টাকা। যাওয়া আসার দিনগুলো যেগুলো নষ্ট করছি সেগুলো হিসাব তো বাদই দিলাম, তাহলে 30,000 টাকায় অ্যাভারেজ ধরলাম যে এই গাড়ির 30,000 টাকার ট্যাক্স দিছি 10 বছরের জন্য, ড্রাইভিং লাইসেন্স সব সহ। এইবার গাড়িটা কিনছি 2,13,000 দিয়া। এইবার 2,13,000 সাথে আপনি এই 30,000 টাকা যোগ করেন, 2,43,000 টাকা। তো 1,20,000 টাকার গাড়ি 2,43,000 টাকা দিয়ে আপনি ক্রয় করলেন। তারপরে এই হচ্ছে 21-22 সালের দিকে আবার হচ্ছে কি হয়েছে, প্রত্যেকটা মোটর সাইকেল 30-এর উপরে গতি উঠবে না, গেল, ওইটাও সমাধান হয়েছে। এবার 26 সালে নতুন সরকার আসার পরে কি হইল, এই গাড়ির তেল নিতে গেলে ফুয়েল পাস দরকার, ফুয়েল পাস ছাড়া তেল হবে না। অথচ বাংলাদেশের যতগুলো পরিবহন আছে সম্পূর্ণ পরিবহনগুলো ফুয়েল পাস ছাড়াই তেল নিতে পারছে, শুধু বাইক ফুয়েল পাস ছাড়া তেল নিতে পারে নাই। আর এখন সেই 26 সালে এখনই এসে আবার ফুয়েল পাস ছাড়াও তেল দিচ্ছে। যখনই তেলের দাম বাড়লো 140 টাকা লিটার, 120 থেকে 140 টাকা লিটারে যাওয়ার পরে এই গাড়ির আর ফুয়েল পাস লাগে না, ফুয়েল পাস ছাড়াই পাম্পে তেল পাওয়া যায়, গেল। এই ঝামেলা শেষ হওয়ার পরে কি হইল, এবার এনবিআর মানে দালাল, এনবিআররা এখন শুরু করছে কি, অগ্রিম 5,000 টাকা করে 160 সিসি বা 100 মানে 150 সিসি থেকে 160 সিসি পর্যন্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে 5,000 টাকা করে বৎসরিক ট্যাক্স দিতে হবে অগ্রিম। আর যেগুলো 250 সিসি আছে বা 300 সিসি আছে তাদেরকে দিতে হবে অগ্রিম 10,000 টাকা দিতে হবে। দাঁড়া বাবা, যারা হচ্ছে 110 সিসি তাদের নাকি লাগবে না। ভাই, একটা বাইকের উপরে আর কত ট্যাক্স নিলে আপনারা খুশি থাকবেন সেটা একবারে ক্লিয়ার করে বলুন না, যে ভাই এত টাকা একবারে দেন আমাদের। আর এই বাইকের যদি এতই আপনার ট্যাক্স নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে ভাই বাইকের অরিজিনাল যে দাম, শোরুমে যান, দাম কমান। যেই গাড়িটা বাইরের দেশে ট্যাক্স ম্যাক্স সহ দেখাচ্ছে তারা কিনে 1,00,000 টাকা 1,40,000 টাকা দিয়ে কিনে, সেই গাড়ি আমার দেশে 1,40,000 টাকার গাড়ি ওরা ভ্যাট ট্যাক্স দিয়ে তো ওরা কিনে 1,40,000 টাকার ভিতরে। আমাদের দেশে ভ্যাট ট্যাক্স দিয়ে সেই গাড়ি কিনে 6 লাখ, 6.5 লাখ এবং 7 লাখ টাকা দিয়ে কিনে। ভাই আপনি ওই দামটা নিয়ে আসেন না, আর 1.5 লাখ টাকায় নিয়ে আসেন, এসে বলেন যে আমি গাড়ির দাম 1.5 লাখ টাকায় নিয়ে আসছি, আপনারা এখন ভ্যাট ট্যাক্স দেন। দেখুন প্রত্যেকটা বাইকারের দিবে, কিন্তু এই যে ফুয়েল পাস, এই যে আপনার এই ভ্যাট ট্যাক্স সম্পূর্ণ নিয়ম কার উপরে, এই বাইকের উপরে। ভাই এই যে পরিবহন চলতেছে, এই যে সামনে অটো চার্জারগুলো চলে যাচ্ছে, আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে অটো চার্জারগুলো দেখছেন, ওই বাস যাওয়াটাও দেখছেন। ভাই এদের তো কখনো ফুয়েল পাস লাগেনি, এদের তো হচ্ছে রোড পারমিট লাগেনি। এই যে আমার সামনে একটা অটো আসতেছে, দেখেন একটু দেখেন, এই যে চলতেছে, এদের তো কোনো ওই রোড ট্যাক্স, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বা ওই ফিটনেসবিহীন মানে কোনো কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। তারপরে ওরা রাস্তায় চলতেছে, ওদের উপরে সরকারি কোনো আরোপ নেই, অথচ আমরা ভ্যাট ট্যাক্স সম্পন্ন হচ্ছে এই বাইকের। কে রে ভাই, আমরা কি করোড়পতি নাকি? করোড়পতি হলে আপনার দেশে আমরা থাকবো কেন?
আমরা ভিআইপি দেশে চলে যেতাম, যেমন ইউরোপের কোনো কান্ট্রিতে চলে যেতাম, আমাদের কোটিপতি হইতাম। যেমন আমাদের দেশের যে আগের যে এমপি মন্ত্রীরা ছিল, ওরা তো চলে গেছে, ওরা কোটিপতি না, ওরা তো সব চলে গেছে বিদেশে, সবচেয়ে ভালো ভালো কান্ট্রিতে যায় রয়েছে। আমাদের যদি অতই টাকা পয়সা থাকতো তাহলে আমরা এই বাইক চালাইতাম না, তাহলে 4 চাকায় কিনতাম। আর কত জুলুম সহ্য করবে এই বাইকাররা।